নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি পুরোটি দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে যে খবরটি আপনাদের জানাতে চলেছি সেটার কোনো র্যাঙ্কই করছি না। বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। তার নাম আনুষ্ঠানিকভাবে একটু পরেই হয়তো ঘোষণা হয়েও যাবে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জয়ী বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব ও সমর্থন করা হয়েছে বলে সূত্রের খবর। শনিবার ব্রিগেডে শপথ নেবেন শুভেন্দুবাবু, আর কিছুক্ষণ পরেই রাজভবনে যাবেন তিনি, অর্থাৎ সরকার গঠন করতে। এছাড়াও রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী যেমন শুভেন্দুবাবু হচ্ছেন, তার দুজন ডেপুটি নিয়োগ করা হচ্ছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে দুজন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। উত্তরবঙ্গ থেকে শঙ্কর ঘোষ এবং দক্ষিণবঙ্গ থেকে অগ্নিমিত্রা পালকে শুভেন্দুর ডেপুটি হিসেবে নিয়োগ করা হচ্ছে বলে সূত্রের খবর। আপনারা খুশি বিজেপির এই সিদ্ধান্তে? অবশ্যই কমেন্ট করে জানান। নম্বর, তৃণমূলের আমলে রাজ্যে চালু হয়েছিল বিশ্ব বাংলা ব্র্যান্ড লোগো। নানা জায়গায় দেখতে পাওয়া যেত সেই লোগো। স্কুলের পোশাক থেকে শুরু করে সমস্ত সরকারি চিঠিতে থাকতো সেই লোগো। ব নকশার ওপরে বেশ ছোট আয়তনে থাকতো অশোক স্তম্ভের ছবি। রাস্তার বিভিন্ন জায়গায় থাকতো সেই লোগো। নানা দপ্তরের সচিবদের উদ্দেশ্যে মুখ্য সচিব যে চিঠি পাঠাতেন তাতেও থাকতো লোগো। তবে বর্তমানে রাজ্যে পালা বদল হয়েছে। তৃণমূলকে পরাস্ত করে বাংলায় বিজয়রথ বিজেপির। শনিবারই ব্রিগেডে শপথ নেবে নয়া মন্ত্রিসভা। তার আগেই শোনা যাচ্ছে হয়তো এবার বদলাতে পারে বিশ্ব বাংলা লোগো, তেমনই নাকি ইঙ্গিত পাওয়া গিয়েছে। তৃণমূল সরকারের 15 বছরের শাসনকালে রাজ্যের ব লোগোতে বেসরকারি হস্তক্ষেপ ছিল। তার বৈধতা নিয়ে দানা বাঁধে তীব্র বিতর্ক। জানা গিয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্য সরকার এই লোগোটি যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারে। যদি সেটা ব্যবহার করা না হয়ে থাকে সেক্ষেত্রে লোগোটি ফিরে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই। সেটিই হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বলে রাখা ভালো, ফল ঘোষণার পর থেকে সব দপ্তরের সচিব এবং পুলিশ কর্তাদের সরকারি কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণের কথা বলা হয়েছিল। মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালার পাঠানো সেই চিঠিতে নাকি ব লোগোর ব্যবহার করা হয়নি। তারপর থেকেই লোগো বদলের চর্চা আরও জোরালো হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে প্রত্যেক দপ্তরকে সতর্ক করা হয়েছে। কেন্দ্রের যে কোনো বার্তার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো তথ্য জানতে চাওয়া হলে তা অতি দ্রুত পাঠাতে হবে বলেই নির্দেশ। শুধু লোগোই নয়, শোনা গিয়েছে একাধিক প্রকল্পের নামের ক্ষেত্রেও আসতে পারে নানা পরিবর্তন। আমলা মহলের তরফে জানা গিয়েছে কেন্দ্র অনুদানভুক্ত প্রায় সব প্রকল্পের নামে বদলের প্রক্রিয়া নাকি ইতিমধ্যে শুরু হয়েও গিয়েছে। বলে রাখা ভালো, এর আগে প্রকল্পের নাম নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত হয়েছে। সেই কারণেই এবার ক্ষমতায় এসে প্রকল্পের নামও বদল হতে পারে বলেই সূত্রের খবর। দেখার বিষয় কি কি প্রকল্পের নাম পরিবর্তন হয়। যাই হোক, চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীরা, অর্থাৎ ইন্ডি জোটের পিন্ডি চটকে গেল সুপ্রিম কোর্টে। কি হয়েছে? দেশের নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে প্রধান বিচারপতিকে ছেঁটে ফেলার আইন বাতিল করার দাবি মানল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলছে ওই সময় একটি শূন্যস্থান পূরণের জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, সেই নির্দেশ কোনো আইনকে বদলে দিতে পারে না। দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের সময় দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ আইনে বদল আনা হয়। আগে এই পদে নিয়োগের জন্য 3 সদস্যের কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলনেতা। 2023 সালেই সুপ্রিম কোর্টের 5 বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। সেই সময় কেন্দ্র ওই নিয়মের বিরোধিতা করে।
যদিও কেন্দ্রের আপত্তি উড়িয়েই মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে নিরপেক্ষতার স্বার্থে ওই আইন পাশ করায় শীর্ষ আদালত, কিন্তু রাতারাতি শীর্ষ আদালতে সেই রায় বদলাতে শুনানি পর্ব শেষ হওয়ার পরই একটি অর্ডিন্যান্স জারি করে মোদী সরকার। কেন্দ্রের নতুন অর্ডিন্যান্সে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বদলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সদস্য করা হয়। পরে সংসদে আইন পাশ করিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করে নরেন্দ্র মোদী সরকার। সেই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। তৃণমূলের তরফ থেকে মহুয়া মৈত্র এই মামলা করেছিল, এছাড়াও রাহুল গান্ধীরা তো করেছিলেনই। অর্থাৎ ইন্ডি জোটের দাবি ছিল এইভাবে সংসদের সংখ্যাধিক্যের জোরে সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা করতে পারে না কেন্দ্র। তাছাড়া এটাতে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে নিরপেক্ষতা বিঘ্নিত হচ্ছে। আদালতে দীর্ঘদিন ধরে সেই মামলা চলেছে। বুধবার শীর্ষ আদালত ওই মামলায় বলেছে, সেই সময় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল একটি শূন্যস্থান পূরণের লক্ষ্যে। সেই রায় কখনো স্থায়ী আইনের পরিবর্তন হতে পারে না। তাছাড়া ওই রায় দেওয়া হয়েছিল আইন পাশের আগেই, ফলে আইনের ওপর রায়ের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ মোদী সরকারের আইনে কোনো হস্তক্ষেপ করছে না শীর্ষ আদালত। সুতরাং বড় সড়ক যে ধাক্কা খেলো ইন্ডিজোট, সেটা বলার অপেক্ষা রাখে না। আর সুপ্রিম কোর্টে যে বড় জয় পেল মোদী সরকার, সেটা একেবারে সবার সামনে প্রমাণিত হয়ে গেল। যাই হোক, চলে আসছি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে। সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানা নিয়ে বহুদিন ধরেই আদালতে মামলা চলছে। সেই মামলাতেই এবার কিছুটা স্বস্তি পেল রাজ্য সরকার। মানে রাজ্য সরকার বলতে বর্তমানে বিজেপি সরকারের কথা বলা হচ্ছে। টাটাদের প্রায় 766 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে নির্দেশ আগে দেয়া হয়েছিল, সেটাই আপাতত 8 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ বিজেপি সরকারকে বর্তমানে 766 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে, তার দায়ভার কেন নেবে বর্তমান বিজেপি সরকার? সুতরাং এই টাকা বর্তমানে দিতে হবে না নতুন বিজেপি সরকারকে। তবে এই সময়ের মধ্যে রাজ্য সরকারকে ব্যাংক গ্যারেন্টি জমা দিতে হবে বলে জানিয়েছে আদালত। ঠিক কী রায় দিয়েছে হাইকোর্ট? বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চ জানায়, এখনই টাটাদের টাকা দিতে হবে না নতুন সরকারকে। আগামী 8 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ব্যাংক গ্যারেন্টি জমা করতে হবে, তারপর এই মামলায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং বড়সড় স্বস্তি যে বিজেপি সরকারের, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। চলে আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে। এবার মাঠে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির পর এবার তার সম্পত্তি সংক্রান্ত তদন্তে আরও সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, আধিকারিকের আর্থিক লেনদেন ও স্থাবর অস্থাবর সম্পত্তির বিস্তারিত খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই তার এবং পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তির তথ্য সংগ্রহে একাধিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তদন্তকারীদের একটি অংশ জানাচ্ছে, শান্তনু সিনহা তার স্ত্রী এবং 2 ছেলের নামে কোথায় কী ধরনের সম্পত্তি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার এবং রাজ্যের বিভিন্ন জেলা এবং রাজ্যের বাইরে থাকা সম্পত্তির খোঁজও নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। বিশেষ করে জমি, ফ্ল্যাট, হোটেল, বাণিজ্যিক সম্পত্তি এবং বিনিয়োগ সংক্রান্ত নথি যাচাই করা হচ্ছে। ইডির পক্ষ থেকে বিভিন্ন রেজিস্ট্রার অফিসের সঙ্গে বর্তমানে যোগাযোগ করে সম্পত্তি রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি আয়কর দপ্তরের সঙ্গেও সমন্বয় করে পরিবারের আর্থিক লেনদেনের হিসাব খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, সম্পত্তির প্রকৃত উৎস এবং আয় ব্যয়ের সামঞ্জস্য রয়েছে কিনা তা যাচাই করাই মূল লক্ষ্য। সূত্রের আরও দাবি, শুধু স্থাবর সম্পত্তি নয়, ব্যাংক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, বিমা ও অন্যান্য আর্থিক বিনিয়োগ সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও সন্দেহজনক লেনদেন বা তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে।